বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি চতুর্থ বর্ষের জন্য আজকের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে অর্থ ব্যাংকিং অর্থায়ন। অর্থ ব্যাংকিং অর্থায়ন অর্থাৎ মানি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট। তোমরা অনেক অনুরোধ করেছো এইটার উপর ক্লাস নেওয়ার জন্য। তা আসলে আমি ওই প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এমনকি মাস্টার্স থার্ড ইয়ার, তোমাদেরও ফোর্থ ইয়ারের যে ম্যাক্রো মাইক্রো স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, এগুলা ক্লাসগুলো বেশি দিয়েছি, এগুলো এখনও দিতে হচ্ছে। এই জন্য মনে করেছিলাম আস্তে আস্তে একটা একটা করে শেষ করে তারপরে ধরবো। এরপরে তোমাদের অনুরোধের প্রেক্ষাপটে কি করলাম, আমি ক্লাসটা ধরলাম। আজকে প্রথম ক্লাস 8-10 অক্টোবর মাসের 2020 সালের অক্টোবর মাসের 8 তারিখ। অর্থ ব্যাংকিং আর কি অর্থায়ন, মানি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এটা আমাদের অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষে। এরপর অন্যান্য ইউনিভার্সিটির যার যে ইয়ারে আছে সে তার ইয়ার ভিত্তিক এটা কি করতে পারে দেখতে পারে, যার যার সিলেবাসের সাথে মিল আছে। আমি একটু প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আমাদের সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাইব যে মানি, কি আলোচনা করতে চাইব? মানি, যেটাকে আমরা কি বলি অর্থ। অর্থটা কি? আমরা জানি অর্থ যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থটা কি? অর্থ হচ্ছে যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থ সম্পর্কে সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন, মানে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্রাউথারের সংজ্ঞা। কার? ক্রাউথার। ক্রাউথারের সংজ্ঞাটা উনি বলেছেন অর্থ হচ্ছে এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণযোগ্য। অর্থ হচ্ছে এমন একটি জিনিস বা বিষয় যা বিনিময়ের মাধ্যম হিসাবে সবার কাছে কি, সবার কাছে এটা কি গ্রহণযোগ্য, সবার কাছে এটা গ্রহণযোগ্য, এবং এটা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। তাহলে অর্থের সংজ্ঞা হিসাবে আমাদের ক্রাউথার কি বলেছেন? যে বিনিময়ের মাধ্যম হিসেবে সবার নিকট গ্রহণযোগ্য, সবার নিকট গ্রহণযোগ্য। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মূল্যের পরিমাপক আর সঞ্চয়ের বাহন। মূল্যের পরিমাপক, সঞ্চয়ের কি বাহন? সঞ্চয়ের বাহন। অর্থাৎ অর্থনীতিবিদ ক্রাউথার অর্থের সংজ্ঞা দিতে গিয়ে 3টা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে সবার নিকট গ্রহণযোগ্য। এখন এটা সবার নিকট গ্রহণযোগ্য কখন হবে? সবার নিকট গ্রহণযোগ্য কখন হবে? যেমন আজকে যদি সরকার বলে দেয় যে সরকার 100 টাকার নোট কি করেছে, বাতিল করেছে,
তাহলে দেখো তো, এটা ঘোষণার সাথে সাথে আমি যদি 100 টাকা দিয়ে যদি কিছু ক্রয় করতে চাই, কেউ কেউ আবার 100 টাকা রাখবে, রাখবে না। অর্থাৎ এই 100 টাকা বিনিময়ের মাধ্যম হিসাবে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা সে কি হবে, হারিয়ে ফেলবে এবং সে অর্থ হবে না। তাহলে গ্রহণযোগ্যতাটা সৃষ্টি হয় নিঃসন্দেহে কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানে যেটাকে আমরা সরকার বলি, রাষ্ট্র বলি, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্র দ্বারা স্বীকৃত, রাষ্ট্র দ্বারা মানে সরকার দ্বারা কি স্বীকৃত। অর্থাৎ সরকার বলে দিচ্ছে যে এইটা এই ভূখণ্ডের ভিতরে বিনিময়ের মাধ্যম হিসাবে এইটা কাজ করবে এবং সবাই এটা মানতে বাধ্য। তখন এটা কি হয়ে যাচ্ছে, সবার নিকট গ্রহণযোগ্য। তারপরে দেখো, এটার মাধ্যমে এটা মূল্যের পরিমাপক, অর্থাৎ অর্থের মাধ্যমে মূল্য পরিমাপ করা হয় এবং এটা সঞ্চয়ের বাহন হিসেবে কি করে কাজ করে। এরপরে দেখো, অর্থনীতিবিদ সেয়ার্স, আরেকজন অর্থনীতিবিদ সেয়ার্স, উনি কি বলছেন? উনি বলছেন যেটা দেনা পাওনা মিটাবার কার্যে, যা দেনা পাওনা মেটানোর কার্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অর্থ। অর্থাৎ যে বস্তুটা দেনা পাওনার মেটানোর কার্যে ব্যাপকভাবে কি হয়, ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অর্থ। যেমন আমাদের বাংলাদেশে দেনা পাওনা মেটানোর কার্যে ব্যাপকভাবে টাকা ব্যবহৃত হয়, অথবা আমাদের এখানে টাকা হচ্ছে অর্থ। এরপরে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার দেনা পাওনা ব্যাপক হারে কি করে মেটানোর কাজে ব্যবহৃত হয়, অথবা এখানে ডলার হচ্ছে অর্থ। মনে করো আফ্রিকার একটা ক্ষুদ্র রাষ্ট্র, সেই রাষ্ট্রের অর্থ সেখানে দেনা পাওনা মেটাতে পারে, সেখানে কাউথারের সংজ্ঞা অনুযায়ী তার গ্রহণযোগ্যতা কি রয়েছে সবার নিকট, সেখানে মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন হিসাবে সে কি করে কাজ করে। তাহলে ওই আফ্রিকার ক্ষুদ্র রাষ্ট্র, হয়তো আমরা নাম জানি না, ওই বস্তুটা ওখানে অর্থ হিসাবে কাজ করবে। ওই বস্তুটা যদি কোনো কারণ যদি আবার হাতে যদি আসে, আবার হাতে আসলো, ঠিক আছে, আসার পর সেটা দেখা গেল যে আমি যার কাছে নিয়ে যাই, কোনো দ্রব্য কেনার জন্য যাকে দেয়, এটা কেউ নিতে চায় না। অর্থাৎ এটা এখানে কোনো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে না, এটা কোনো দেনা পাওনা মেটাতে পারে না। তাহলে আফ্রিকার ক্ষুদ্র রাষ্ট্রের ওই অর্থটা কিন্তু আমার এখানে এটা কিন্তু অর্থ নয়। অর্থনীতিবিদ ওয়াকার অর্থের চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, অর্থ যা করে তাই অর্থ, অর্থ যা করে তাই অর্থ। অর্থাৎ আমরা কি দেখছি সমাজে, যে অর্থের কার্যাবলীটাই হচ্ছে কি অর্থ। আর কেইন্সের সংজ্ঞাটা আরো চমৎকার। অর্থনীতিবিদ কেইন্স বলেছেন, যে বস্তু হস্তান্তর করে ঋণ এবং দেনা পাওনা মেটানো হয়, ঋণ হস্তান্তর করে দামের চুক্তি, ঋণ ও দামের চুক্তি মেটানো হয়, সেটা হচ্ছে অর্থ। যে বস্তু হস্তান্তর করে ঋণ এবং দামের চুক্তি, মনে করি কারো কাছ থেকে আমি ঋণ নিয়েছি, আমি 5 মণ ধান ঋণ নিতে পারি। যখন যে বৈশাখ মাসে ধান উঠে, তা দেখা যায় যে বৈশাখের আগে, ঠিক আছে, বৈশাখের আগের মাসগুলোতে কৃষকরা
গ্রামের লোকেরা তাদের খাদ্য থাকে না, তখন তারা কি করে, ধান ঋণ নেয়, ঠিক আছে। অথবা আমরা শহরের লোকরা টাকা পয়সা কি করে ঋণ নিই, কারো কাছে ঋণ নিই। এই যে যে বস্তুর মাধ্যমে এই ঋণটা পরিশোধ করা হয়, দেখা গেল যে টাকার মাধ্যমে এই ঋণটা পরিশোধ করা যায়। আমি 5 মণ ধান নিয়েছি, তারপর আমি তাকে কি করলাম, 2 মাস পরে 4,000 টাকা কি করলাম, দিয়ে দিলাম, এবং সেইটা গ্রহণ করলো। অথবা যার মাধ্যমে দামের চুক্তি মেটানো হয়, কেন্সের মতে দামের চুক্তি মেটানো হয়। যেমন এই যে কলমটা আমাকে বললো এটার দাম হচ্ছে 55 টাকা, তো তার সাথে বিক্রেতার সাথে আমার চুক্তি হলো, বিক্রেতা এই কলমটা আমাকে দেবে, আর এটা মূল্য কত, 55 টাকা। আমি কি করলাম, একটা 50 টাকার একটা 5 টাকার নোট দিলাম 55 টাকা, অর্থাৎ 10টা 5 টাকার নোট 50 টাকা, আর একটা 5 টাকার নোট দিলাম 55 টাকা দিয়ে আমি কি করলাম, যে আবার এই নোটগুলো সে গ্রহণ করলো। তাহলে ওই নোটগুলো মানে বস্তুগুলো হলো কি, অর্থ, যার মাধ্যমে দামের চুক্তি মেটানো হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থ বলতে কি বুঝো, অর্থের সংজ্ঞা কি, সেটা আশা করি আমরা লিখতে পারবো, আমাদের লিখতে অসুবিধা হবে না। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, যে অর্থ বলি আবার মুদ্রাও বলি, অর্থ আর মুদ্রা, ঠিক আছে। দেখো, তুমি যদি মানি শব্দ যদি লেখো ইংরেজিতে এবং তার ট্রান্সলেট যদি দাও গুগলে, বাংলা কি আসে বা যে কোনো ডিকশনারিতে, দেখবে মানির বাংলা এসেছে অর্থ, আবার মুদ্রাও এসেছে, ঠিক আছে। আবার কারেন্সি লেখে যদি তুমি যদি কি করো, করো বাংলা অর্থ দেখো, তাহলে দেখবে সেখানে কি এসেছে, মুদ্রা এসেছে। তা মানির বাংলাও অর্থ আসে, মুদ্রাও আসে, কারেন্সির বাংলাও মুদ্রা আসে, অর্থ আসে, ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে বলে ফেলতে পারি যে মানি এবং মানে অর্থ এবং মুদ্রা, মানি অ্যান্ড কারেন্সি, সাধারণত মুদ্রাটাকে আমরা কারেন্সি দ্বারা প্রকাশ করি, অর্থটাকে মানি দ্বারা প্রকাশ করি, যদিও মানি অর্থ হিসেবে দেখবে মুদ্রাও লেখা আছে। তাহলে বাংলায় অর্থ এবং মুদ্রা, ইংরেজিতে মানি এবং কারেন্সি। এর ভিতরে পার্থক্য খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর, মনে হয় একই জিনিস, এবং আমরা এই লেখার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একই অর্থেই আমরা কি করি, লিখে ফেলি। কিন্তু আসলে অর্থ এবং মুদ্রার ভিতরে কি রয়েছে, পার্থক্য আছে। অর্থ এবং মুদ্রার ভিতরে কি রয়েছে, পার্থক্য রয়েছে। অর্থ সে প্রাচীন কাল থেকে আছে, আর তার কোনো বিবর্তন নাই, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। কথাটা ভালো করে খেয়াল করো, অর্থ সে প্রাচীন কাল থেকে আছে, তার কোনো পরিবর্তন নাই, তার কোনো বিবর্তন হচ্ছে না। আর মুদ্রা সে অর্থের সাথে সাথে প্রাচীন কাল থেকেও আছে, মানে অর্থের সাথে সাথে প্রাচীন কাল থেকে আছে, এবং তার কি হচ্ছে, বিবর্তন হচ্ছে, এবং তার বিবর্তন হচ্ছে, তার বিবর্তন হচ্ছে মুদ্রার। এখন আসে আমি একটু ব্যাখ্যা দিই। অর্থ মানে কি, অর্থ হচ্ছে যেটা বিনিময়ের মাধ্যম, লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে, পণ্যের মূল্য কি করে নির্ধারণ করে। অর্থ হচ্ছে যে বিনিময়ের মাধ্যম, ক্লিয়ার, অথবা কি লেনদেনের কি মাধ্যম, যেটা এবং এবং পণ্যের মূল্যটা কি করে নির্ধারণ করে, এবং এই পণ্যের মূল্য আমরা যার মাধ্যমে কি করি, পরিশোধ করি, সেটা হচ্ছে মুদ্রা।
এই পণ্যের মূল্য আমরা যার মাধ্যমে কি করি, পরিশোধ করি, সেটা হচ্ছে কি মুদ্রা। যেমন এই কলমটা মূল্য নির্ধারিত হলো 60 টাকা। বাংলাদেশের অর্থর নাম হচ্ছে কত? টাকা। বাংলাদেশের অর্থের নাম কি? টাকা। যুক্তরাষ্ট্রের অর্থের নাম কি? ডলার। ঠিক আছে? আর বাংলাদেশের অর্থের নাম হচ্ছে টাকা। তাহলে অর্থের মাধ্যমে এই কলমের মূল্য নির্ধারিত হয়েছে কত? 60 টাকা। ঠিক আছে? আচ্ছা, একটু 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 বাড়িয়ে বলছি। মনে করে এটার মূল্য নির্ধারিত হয়েছে 85 টাকা, প্রকৃত দাম 55 হতে 60। মনে করো যে বাংলাদেশের অর্থের মাধ্যমে এই কলমের মূল্য নির্ধারিত হয়েছে 85 টাকা। কত? 85 টাকা। এখন এই 85 টাকা আমি কি করলাম, যে আমাদের 50 টাকা, 20 টাকা, 10 টাকা নোট আছে, সেটার মাধ্যমে কি করলাম, পরিশোধ করলাম। এখানে 50 টাকা, 60 টাকা, 10 টাকা এগুলো হচ্ছে কি মুদ্রা। অথবা আমি এই 85 টাকা একটা চেক বিক্রেতাকে দিয়ে দিলাম। তো মনে রাখবে, বিক্রেতা কিন্তু এই চেক গ্রহণ করতে বাধ্য নয়। কিন্তু বিক্রেতা যদি আমার পরিচিত হয়, আমাকে যদি চেনে, তাহলে হয়তো সে চেক কি করবে, রেখে দেবে। চেকটা সে রেখে দেবে। ঠিক আছে? তাহলে এই যে এই কলমের মূল্য অর্থের মাধ্যমে নির্ধারিত হয়েছে কত? 85 টাকা। আর এই 85 টাকা আমি পরিশোধ করেছি একটা চেকের মাধ্যমে। এখানে চেকটা হচ্ছে কি মুদ্রা। চেকটা হচ্ছে মুদ্রা। আবার দেখো যে আমার কাছে $1 আছে। আমি বিক্রেতাকে বললাম যে তুমি এক কাজ করো, 2 দিন পর তো ইউএসএ যাবে, আমেরিকা যাবে, ঘুরতে যাবে, এক কাজ করো, আমার কাছে $1 আছে, আমি তোমাকে কি করলাম, এই কলমের মূল্য $1 দিয়ে দিলাম। সে $1টা নিয়ে নিল। তাহলে এখানে $1টা হচ্ছে কি মুদ্রা। ঠিক আছে? তাহলে আসলে যে অর্থটা তো আমি বলেছি যে অর্থের মাধ্যমে আমরা কি করি, যেটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, যা বিনিময়ের মাধ্যম হিসেবে কি করে কাজ করে, সবার কাছে গ্রহণযোগ্য, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, এটা হচ্ছে অর্থ। অর্থের মাধ্যমে মূল্য নির্ধারিত হয়, আর সেই মূল্য আমরা পরিশোধ করি যার মাধ্যমে, যার দ্বারা, সেটা হচ্ছে কি মুদ্রা। যেমন আমাদের বাংলাদেশে টাকা হচ্ছে একটা মুদ্রা, কাগজি মুদ্রা। এটার মাধ্যমে লেনদেন কার্যক্রম, মূল্য পরিশোধ করা যায়। এরপরে যেটা হচ্ছে ধাতব মুদ্রা, এটার মাধ্যমে লেনদেন করা যায়। চেক, ব্যাংক ড্রাফট, এটার মাধ্যমে লেনদেন করা যায়। এগুলো হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রা। ঠিক আছে? তা আমি বলেছিলাম ওই যে আবহমান কাল থেকে, প্রাচীন কাল থেকে অর্থ আছে, তার কোনো বিবর্তন নাই, কিন্তু মুদ্রার বিবর্তন হয়েছে। তখন কিন্তু লেনদেনের মাধ্যম হিসেবে যা ব্যবহৃত হতো সেটা হচ্ছে অর্থ। একেবারে প্রাচীনকালে হয়তো দেখা গেছে গবাদি পশু বা মাছ, এগুলা কি হয়েছে, বা কড়ি, শামুক, এগুলা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। অথবা মুদ্রা কি ছিল, গবাদি পশু অথবা মাছ ছিল মুদ্রা, অথবা ওই কড়ি বা শামুক, এগুলা কি ছিল, মুদ্রা ছিল। পরবর্তীতে দেখা গেল যে তোমার স্বর্ণ, রৌপ্য কি হয়েছে, মাধ্যমে মূল্য পরিশোধ করা হয়েছে। অর্থাৎ মুদ্রার জায়গাটা আসলো কি স্বর্ণ মুদ্রা, স্বর্ণ বা রৌপ্য, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। এর পরবর্তীতে এটা কাগজি মুদ্রায় কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? তাদের ব্যাংক সিস্টেম মুদ্রায় কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। ঠিক আছে? তো সোজা কথা হচ্ছে
আমরা যে অর্থের যে বিভিন্ন প্রকারভেদ বলি না, ওইগুলোই হচ্ছে কি মুদ্রা। যাক, তো অর্থ আর মুদ্রার ভিতরে সামান্য কিছু হলেও কি আছে, পার্থক্য কি রয়েছে, কিছুটা হলেও কি রয়েছে, পার্থক্য রয়েছে। এখন দেখো, আমি মুদ্রার ঐতিহাসিক স্তর নিয়ে আলোচনা করব। বলা যায় না প্রস্তুত দিয়ে দিতে পারে খ বিভাগে মুদ্রার ঐতিহাসিক স্তর সমূহ আলোচনা করো। ঠিক আছে, মুদ্রার ঐতিহাসিক স্তর সমূহ, হিস্টোরিক্যাল stages of money, হিস্টোরিক্যাল স্টেজেস অফ মানি, অর্থাৎ মুদ্রার ঐতিহাসিক ধাপসমূহ বা স্তরসমূহ। আসলে যে পৃথিবীর প্রাচীনকাল থেকে কি ছিল, মুদ্রা ছিল। একেবারে প্রাচীনকাল থেকে কি ছিল, মুদ্রা ছিল। তবে কখন কোন সময় মুদ্রা ছিল এটা একেবারে সুনির্দিষ্ট করা সম্ভব কি হয় নাই। প্রথমে যে মুদ্রাটা ছিল এটা হচ্ছে দ্রব্য মুদ্রা। কমোডিটি দ্রব্য মুদ্রা, এটা হচ্ছে কমোডিটি মানি। ওই যে বলেছি না, মানি শব্দ কি হয়, মুদ্রা অর্থে কি হয়, ব্যবহৃত হয়। একেবারে প্রাচীনকালে যে মুদ্রাটা ছিল সেটা হচ্ছে কি দ্রব্য মুদ্রা, মানে কমোডিটি মানি। কমোডিটি মানি, ধরো যে এলাকাটাকে সমুদ্রের কাছে, হ্যাঁ, ওইখানে শামুক, কড়ি, এই দ্রব্যগুলো কি হয়েছে, মুদ্রা হিসেবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। আবার মনে করো গবাদি পশু, এগুলো মুদ্রা হিসাবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। এখন হয়তো আমাদের কাছে শুনতে কি হতে পারে, একটু আশ্চর্য লাগে, একটা ছাগল এটা মুদ্রা হিসাবে কিভাবে ব্যবহৃত হবে, ঠিক না? শুনতে একটু আশ্চর্য লাগে। হ্যাঁ, যে একটা ছাগল বা একটা মোরগ মুদ্রা হিসাবে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। দেখা গিয়েছে যে ওই সময় মনে করো এই সমস্ত দ্রব্যের উপযোগিতা, মানে উপযোগ খুব বেশি ছিল, মানে এই সমস্ত দ্রব্য সবার কাছে কি ছিল, গ্রহণযোগ্য ছিল। ঠিক আছে, যার ফলে মনে করো একজন ধান বিক্রি করে কি করত, পর্যাপ্ত ছাগল আনতো। ঠিক আছে, হ্যাঁ, এই ছাগল দিয়ে সে কি করত, অন্যান্য দ্রব্যগুলো কি করত, ক্রয় করত। ঠিক আছে, এবং তখন কিন্তু মুদ্রা হিসাবে শুধু একটা দ্রব্য না, একাধিক দ্রব্যের কি ছিল, উপস্থিতি ছিল। তবে এই সমস্ত দ্রব্যগুলো অবিভাজ্য থাকার কারণে, অবিভাজ্য মানে কি, ভাগ করা যায় না। অবিভাজ্য মানে কি, ভাগ করা যায় না। মনে করো একটা ছাগলের সাথে 10টা মুরগের বিনিময় হবে। কয়টা মুরগের? 10টা মুরগের বিনিময় হবে। ঠিক আছে, কিন্তু আমার মুরগ দরকার কয়টা? 4টা। 5টা মুরগ দরকার, 5টা মুরগ দরকার। তাহলে অর্ধেক ছাগল দিতে হবে তাকে। এখন অর্ধেক ছাগল কি দেওয়া যাবে? মানে ছাগলটা কি অবিভাজ্য, এটাকে বিভাজন করা কি যাচ্ছে না। যার ফলে সেই সময় লেনদেনে যথেষ্ট পরিমাণে কি ছিল, সমস্যা ছিল। তবে তখনকার সময় প্রাচীনকালের অর্থনীতি আমাদের অর্থনীতির মতো এত বিস্তৃত ছিল না। মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজেই কি করতে পারত, উৎপাদন করতে পারত। ঠিক আছে, আর যেগুলো পারত না সেগুলো এইভাবে পশু পাখি দিয়ে তারা কি করত, বিনিময় করত। অর্থাৎ সেই সব পশু পাখি বা দ্রব্যগুলো অর্থ হিসাবে কি হয়েছে, কাজ করেছে। এরপরে যেটা আসলো মেটাল মানি। দ্রব্য মুদ্রার পর আসলো ধাতব মুদ্রা।
মেটাল মানি, ঠিক আছে। ধাতব মুদ্রা মেটাল মানি চলে আসলো, অর্থাৎ অর্থনীতির বিনিময় প্রথাটা একটু উন্নত হলো। আগে অর্থ হিসাবে কি ব্যবহৃত হতো? দ্রব্য। এখন অর্থ হিসাবে কি ব্যবহৃত হচ্ছে? ধাতব পদার্থ। তাহলে দেখো, আমাদের অর্থের কনসেপ্টটা প্রাচীনকালেও ছিল, এরপর পরবর্তী যুগে কি অর্থের কনসেপ্টটা ছিল, মুদ্রাটা কি হয়ে গেল, এটার পরিবর্তন ঘটলো, বস্তুর থেকে ধাতব পদার্থে চলে আসলো, মূল্যবান ধাতবে পদার্থে চলে আসলো। এই যে এখানেই অর্থ আর মুদ্রার ভিতরে কি পার্থক্য। এবং সাধারণত এই ধাতব মুদ্রার ভিতরে স্বর্ণ, রৌপ্য এবং তাম্র, এই তিনটা মূল্যবান ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো। স্বর্ণ, রৌপ্য এবং কি তাম্র। তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। এবং যে এইটা ওই বস্তুগত মুদ্রার চেয়ে এই মুদ্রাটা একটু ভালো কি জানো, এখানে বিভাজনটা ছিল। অর্থাৎ বস্তুকে যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না, কিন্তু ধাতব মুদ্রাকে আমরা একটু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করতে পারতাম, বিভক্ত করা যেত। মনে করে একটা ধাতব মুদ্রায় লেখা আছে 50 দিরহাম বা 50 দিনার বা 50 দিরহাম, আর একটা লেখা আছে 5 দিরহাম। তাহলে এটাকে আমরা ক্ষুদ্র অংশে কি করলাম, বিভক্ত করা গেল না? হ্যাঁ। তবে এটাকে প্রয়োজন মতো আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাটা কি সম্ভব হয় না। এটা আবার সমস্যা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, কিন্তু আরো চাহিদা মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব হয় না। তারপর যে ব্যাপারটা হচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে এই যে ধাতব মুদ্রা বহন করাটাও কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। ঠিক আছে, আমি 1 লাখ দিরহাম কি করব, পরিশোধ করব। হ্যাঁ, তো এত ধাতব মুদ্রা পরিমাপ করাটা খুবই কি কঠিন ব্যাপার। আর ধাতব মুদ্রাটা যখন স্বর্ণ মুদ্রা বলছি, স্বর্ণ মুদ্রাটা কার সাথে রিলেটেড ছিল? স্বর্ণের সাথে কি রিলেটেড ছিল। তখন কিন্তু যে একটা মুদ্রাতে গায়ের মূল্য আর স্বর্ণের মূল্য কি ছিল? একই ছিল। মনে করো 1 দিরহাম যদি বলা হতো 1 গ্রাম সোনা, মনে করো 1 দিরহাম যদি বলা হতো 1 গ্রাম সোনা, তাহলে ওই 1 দিরহাম যদি আমি স্বর্ণকারকে দেই, তাহলে সে আমাকে 1 গ্রাম স্বর্ণ দেবে। কারণ ওই 1 দিরহামের ভিতরে 1 গ্রাম সোনা কি ছিল। যেটা 5 দিরহাম, সেটার ভিতরে কত? 5 গ্রাম স্বর্ণ ছিল। ওই দিরহামের ভিতরে 5 গ্রাম স্বর্ণ ছিল। আমি যে স্বর্ণকারকে যদি দিই, তাহলে সে আমাকে কি করবে? এই 5 গ্রাম স্বর্ণ দেবে। এর মানে হচ্ছে যে মুদ্রার গায়ের মূল্য আর ধাতব পদার্থের মূল্য দুইটাই কি সেম, যেটাকে আমরা প্রামাণিক মুদ্রা বলি। কি বলি আমরা? যেটা আমরা প্রামাণিক মুদ্রা, যে মানে স্ট্যান্ডার্ড মানি বলি। ঠিক আছে, প্রামাণিক মুদ্রা অর্থাৎ স্ট্যান্ডার্ড মানি বলি। আচ্ছা, এরপরের যে স্টেজটা হলো সেটা হচ্ছে কাগজি মুদ্রা। আস্তে আস্তে আমরা আধুনিকের দিকে চলে যাচ্ছি। কাগজি মুদ্রা, এটাকে বলে পেপার মানি। কাগজি মুদ্রা, পেপার মানি, পেপার মানি, কাগজি মুদ্রা। তাহলে দেখো, এই যে অর্থ হচ্ছে একটা ঐতিহাসিক ধারণা, তার কোনো বিবর্তন হয় নাই। এটা লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে, সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে, লেনদেন মেটানোর কাজে এটা কাজ করে। আমি এইটা কাজ যার মাধ্যমে করে তাদের কিন্তু বিবর্তন হচ্ছে, মুদ্রার বিবর্তন হচ্ছে, যে দ্রব্য মুদ্রার থেকে ধাতব মুদ্রা থেকে কাগজি মুদ্রা। ওই যে বলেছিলাম যে অর্থ আর মুদ্রার ভিতরে কি আছে? পার্থক্য আছে। কাগজি মুদ্রাটা কিভাবে আসলো? বেশ মজার ব্যাপার আছে।
যে ধাতব মুদ্রাটা দেখো আমি কি বলেছিলাম যে 5 দিরহামের ভিতরে ধরো 1 দিরহাম মুদ্রাতে 1 গ্রাম স্বর্ণ থাকে। তাহলে যে মুদ্রাতে 5 দিরহাম লেখা আছে এই মুদ্রাতে কত লেখা আছে? যে 5 দিরহাম লেখা আছে নাকি? হ্যাঁ, 5 দিরহাম। এর মানে এটাকে যদি আমি ওজন করি তাহলে আমি 5 গ্রাম স্বর্ণ পাবো। কত গ্রাম? 5 গ্রাম স্বর্ণ পাবো। মানে এই মুদ্রার ভিতরে 5 গ্রাম কি আছে? স্বর্ণ আছে। যদি বলে 5 দিরহামে 5 গ্রাম, তাহলে 5 গ্রামই তুমি পাবে। তো এইভাবে যে যাদের কাছে মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা হোক আর রৌপ্য মুদ্রা হোক, তারা অধিক মুদ্রা বাড়িতে রাখাটা নিরাপদ মনে করলো না। তারা অধিক মুদ্রা বাড়িতে রাখাটা নিরাপদ মনে করলো না। তখন তারা স্বর্ণকারকদের নিকট, কাদের নিকট? স্বর্ণকারকদের নিকট। তখন কিন্তু বড় বড় বণিক বা ব্যবসায়ী কিন্তু স্বর্ণকারকরা ছিল। এরা একদিকে ঠিক আছে, স্বর্ণকারকদের নিকট তারা তাদের এই মুদ্রা, মনে কর একজনের কাছে 100 দিরহাম আছে, সে স্বর্ণকারকের কাছে 100 দিরহাম জমা রাখলো। এবং এই স্বর্ণকারকরা সাধারণত ইহুদি ধর্মের লোক ছিল। এবং এটা মনে রাখবে, এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে ঋণের ব্যবসাতে সবচেয়ে এটা এসেছে ইহুদিদের মাধ্যমে। এবং স্বর্ণকারকদের সবাই কিন্তু কি ছিল? ইহুদিরা ছিল। এটা ঐতিহাসিক সত্য। মানে সোজা কথা যে ব্যবসায়ী সম্প্রদায়, যার ফলে এখন ওয়ার্ল্ডের কিন্তু ম্যাক্সিমাম ব্যবসা এই ধর্মের লোকদের কি হাতে আছে। এখন এই যে স্বর্ণকারক যারা, ঠিক আছে, তাদের লোহার সিন্দুক ছিল তাদের কাছে। কেন বলো তো? যেহেতু তারা স্বর্ণের ব্যবসা করে, অর্থাৎ নিরাপত্তার জন্য তারা কি করতো? লোহার সিন্দুক রাখতো। এই লোহার সিন্দুকে তাদের স্বর্ণগুলো থাকতো এবং তাদের একটা আলাদা একটা নিরাপত্তা বেষ্টনী ছিল। ফলে সাধারণ জনগণ করতো কি? কেউ 100 গ্রাম, কেউ 50 গ্রাম, কেউ 100 দিনার, কেউ 50 দিনার, কেউ 90 দিনার, কেউ 120 দিনার, কেউ 300 দিনার, এই সমস্ত স্বর্ণকারকদের কাছে রাখা আরম্ভ করলো। ঠিক আছে, স্বর্ণকারক কাছে রাখা আরম্ভ করলো। স্বর্ণকারক তাকে একটা রসিদ দিত, কাগজের একটা রসিদ দিত। ঠিক আছে, অমুক রসিদ দিত, তোমার কাছে যে 100 দিরহাম সমমূল্যের স্বর্ণ কি আছে? মজুদ আছে। যখন মনে করো আমার কাছে এই রসিদটা দিল, যখন আমার ওই 100 দিরহামের প্রয়োজন পড়বে, মানে স্বর্ণ মুদ্রার প্রয়োজন পড়বে, তখন এই রসিদটা নিয়ে আমি স্বর্ণকারকে দেবো। স্বর্ণকার এটা আমাকে কি করবে? আমার স্বর্ণ যেটা সে রেখেছিল সেটা সে কি করবে? সাথে সাথে কি করবে? সে দিয়ে দিবে। তাহলে সেই সময় কিন্তু এই সমস্ত স্বর্ণকারকদের তাদের সততাও ছিল এবং প্লাস তাদের যে লোহার সিন্দুক ছিল, তাদের নিরাপত্তা বেষ্টনী ছিল। ফলে জনগণ কি করতো? তাদের ধাতব মুদ্রাগুলো এদের কাছে জমা রাখতো, এর একটা রসিদ কি করতো? দিত। এখন মনে করো আমি একটা 100 দিরহামের জিনিস ক্রয় করব, তখন আমি কি করতাম? এই রসিদটা দিয়ে স্বর্ণকারকে দিতাম, স্বর্ণকার আমাকে 100 দিরহাম দিত, আর যার কাছ থেকে আমি ক্রয় করব তাকে 100 দিরহাম কি করতাম? পরিশোধ করে দিতাম। একটা সময় দেখা গেল কি জানো? একটা সময় দেখা গেল যে আমি চিন্তা করলাম এই 100 দিরহামের জন্য আমি স্বর্ণকারের কাছে যাব কেন? স্বর্ণকার তো আমাকে রসিদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি তোমার কাছ থেকে একটা ল্যাপটপ কিনবো। কার কাছ থেকে? তোমার কাছ থেকে একটা ল্যাপটপ কিনবো। ঠিক আছে, ল্যাপটপ কিনবো। আমি তোমাকে বললাম তুমি এক কাজ করো, তুমি ল্যাপটপটা আমাকে দিয়ে দাও, আর 100 দিরহামটা তুমি কি করো? রেখে দাও। এই রসিদটা তুমি কি করো? রেখে দাও। কারণ এই 100 দিরহাম দেখো
যে দেওয়ার পর এই তোমাকে ল্যাপটপ কেনার জন্য 100 দিরহাম দেওয়ার জন্য ওই স্বর্ণকারের কাছে যেতে হবে, তারপর এইটা আমি তাকে দেবো, সে আমাকে কি করবে 100 দিনার দেবে, দিরহাম দেবে, তারপর তোমাকে আমি কি করব, এটা পরিশোধ করব। আচ্ছা এক কাজ করো, তুমি আমার রসিদটা নিয়ে যাও, আর যখন তোমার দরকার লাগবে তুমি এই রসিদ দেখালেই স্বর্ণাকার তোমাকে কি করবে 100 দিরহাম দিয়ে দিবে। এখন তুমি ল্যাপটপ বিক্রি করো, তুমিও চিন্তা করলে ভালোই তো, কারণ উনি যদি নগদ আমাকে 100 দিরহাম দেয়, ঠিক আছে, তাহলে এই 100 দিরহাম তো আবার আমাকে কি করতে হবে, স্বর্ণাকারের কাছে রাখতে হবে, যেহেতু তাদের লোহার সিন্ধুক আছে। ক্লিয়ার? তো ভালো, তুমি কি করলে এই রসিদটা গ্রহণ করলা, ল্যাপটপ দিয়ে দিলা, তখন এই যখন তোমার দরকার পড়বে স্বর্ণাকারকে রসিদ দেখালে সে 100 দিরহাম তোমাকে দিয়ে দেবে। বুঝতে পারছো? ল্যাপটপের উদাহরণ দিলাম, সে সময় তার ল্যাপটপ ছিল না। ক্লিয়ার? তাহলে দেখা গেল যে একটা পর্যায়ে ওই যে স্বর্ণাকাররা যে রসিদটা দিয়েছে, এই রসিদটা কি হলো, লেনদেনের মাধ্যম হিসাবে স্বীকৃত হয়ে গেল, লেনদেনের মাধ্যম হিসাবে স্বীকৃত হয়ে গেল। এর মানে কাগজি মুদ্রার আবির্ভাব ঘটলো। কার আবির্ভাব ঘটলো? কাগজি মুদ্রার আবির্ভাব ঘটলো। কার আবির্ভাব ঘটলো? কাগজি মুদ্রার আবির্ভাব ঘটলো। ঠিক আছে? এখন তো বর্তমান আধুনিক যুগে যে আমি ইচ্ছে করলে কি কাগজি মুদ্রা বের করতে পারবো? জি না, এইটা সরকার নিয়ন্ত্রিত। ঠিক আছে? একসময় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এটা হতো, এখন না, এখন শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক কি করে এটা নিয়ন্ত্রণ করে, সে কাগজি মুদ্রা ছাপায়। একটা সময় কি হতো জানো, যে এই কাগজি মুদ্রার বিপরীতে স্বর্ণ কিন্তু ব্যাংক জমা রাখতো। মনে করো যে এক ভরি সোনার দাম হচ্ছে 60,000 টাকা, তাহলে যে 60,000 টাকা ছাপালে কেন্দ্রীয় ব্যাংক কি করতো, এক ভরি স্বর্ণ জমা রাখতো ভোল্টে, তখন কি 60,000 টাকা ছাপাবে। আরো এক ভরি স্বর্ণ যদি কি করে জমা রাখে, তার আরো নতুন 60,000 টাকা কেন্দ্রীয় ব্যাংক কি করবে, ছাপাবে। অর্থাৎ একটা সময় ছিল অর্থনীতিতে কাগজি মুদ্রা যা ছাপানো হতো তার ঠিক বিপরীতে কিন্তু কি ছিল, তার মূল্য ছিল। অর্থাৎ কাগজি মুদ্রার ফেস ভ্যালু আর বাস্তব মূল্যটা কি ছিল, সমান ছিল। ঠিক আছে? অর্থাৎ যদি 1,20,000 টাকা যদি কেন্দ্রীয় ব্যাংক ছাপায়, 60,000 টাকা যদি কি হয়, ভরি হয়, 2 ভরি স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে কি থাকবে, জমা থাকবে। এখন আমি 1,20,000 টাকা যদি ব্যাংকে জমা দিয়ে বলি আমাকে 2 ভরি স্বর্ণ দাও, সাথে সাথে ব্যাংক কি করবে, স্বর্ণ দিয়ে দিবে। এখন কিন্তু অর্থনীতি আর ওইভাবে নাই। এখন যে টাকার ফেস ভ্যালুর সাথে বাস্তব মূল্যের কোনো সম্পর্ক নাই, কোনো কি সম্পর্ক কি নাই। বর্তমানে কিন্তু জিডিপির উপর বেস করে, কার উপর, জিডিপির উপর বেস করে কি করা হয়, নতুন মুদ্রা ছাপানো হয়। পরবর্তীতে আমি আলোচনা করব। যাক, তাহলে আমি তো কাগজি মুদ্রার কথা বললাম। এরপরে 4 নাম্বারটা হচ্ছে ক্রেডিট মানি। এটা হচ্ছে ঋণ ভিত্তিক মুদ্রা। এটাকে বলা হয় ক্রেডিট মানি, ঋণ ভিত্তিক মুদ্রা। ক্রেডিট মানি, ঋণ ভিত্তিক মুদ্রা। ঋণ ভিত্তিক মুদ্রাটাকে সহজ কথা ব্যাংক সৃষ্ট অর্থ। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যে অর্থটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ঋণ ভিত্তিক মুদ্রা বা ব্যাংক সৃষ্ট অর্থ। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে চেক, তারপরে বিভিন্ন ধরনের কি ড্রাফট, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলসি, এগুলো হচ্ছে ঋণ ভিত্তিক মুদ্রা। এবং বর্তমানে লেনদেনের মাধ্যম হিসাবে এই কাগজি মুদ্রার চেয়ে
ঋণ ভিত্তিক মুদ্রার প্রচলনটা অনেক বেশি, কাগজে মুদ্রার চেয়ে ঋণ ভিত্তিক মুদ্রার প্রচলনটা কি আরো বেশি, অনেক বেশি। ঋণ ভিত্তিক মুদ্রা অনেক 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 বেশি, বুঝতে পেরেছ? অনেক বেশি। যেমন ধরো আমি ঢাকার থেকে 10 লক্ষ টাকার কাপড় কিনলাম। কত লক্ষ টাকার? 10 লক্ষ টাকার কাপড় কিনলাম। কাপড় কিনে কিন্তু আমি সাথে সাথে মূল্য পরিশোধ করলাম না, কাপড়টা নিয়ে চলে আসলাম। তাহলে অনেকটা কি ঋণ নিলাম না তার কাছ থেকে? আমি ব্যবসায়ীর কাছ থেকে 10 লক্ষ টাকার কাপড় কিনলাম, কিনে কি করলাম? গাড়িতে উঠাই দিলাম, নিয়ে আসলাম সিলেটে, ঠিক আছে? আর এখান থেকে টিটি করে দিলাম 10 লক্ষ টাকা। এই টিটির মাধ্যমে মূল্যটা কি হয়ে গেল? পরিশোধ হয়ে গেল। তাহলে দেখো যে বর্তমানে এই 4 ধরনের, এটা হচ্ছে হিস্টোরিক্যাল স্টেজেস অফ মানি, ঠিক আছে? আমি আরেকটা যোগ করতে পারি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্যাল মানি। ইলেকট্রনিক্যাল মানি এটা হচ্ছে ওই যে এখন আমরা বিভিন্ন কার্ড আছে না, কার্ডের মাধ্যমে কি হয়ে যাচ্ছে? লেনদেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্যাংকের সফটওয়্যারের মাধ্যমে কি হয়ে যাচ্ছে? লেনদেন হয়ে যাচ্ছে। যার ফলে দেখো কাগজি মুদ্রার গুরুত্ব কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এখন ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ব্যাংকে যেতে হচ্ছে না, তুমি বাসায় ল্যাপটপে বসে কি করছো? বিল দিয়ে দিচ্ছ। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রনিক্যাল মানি, তাহলে এই 5 ধরনের কি হয়ে গেল যে আপনার মুদ্রা আমরা এখন দেখতে পাচ্ছি। হিস্টোরিক্যাল স্টেজেস অফ মানি আমরা আলোচনা করলাম। তবে তোমাদের বইতে 4টা বলেছে। কয়টা বলেছে? 4টা বলেছে। কিন্তু বর্তমান আধুনিক যুগে আরেকটা এসে কি হয়েছে? প্লাস হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্থ ব্যাংকিং অর্থায়নের একটা ক্লাস করালাম, দ্রুত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের অনুরোধের প্রেক্ষাপটে। তবে যে আমি সাধারণত মনে রাখবে কলেজে যেটা বেশি পড়িয়েছি সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, পাবলিক ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। কথা বুঝতে পেরেছো? এগুলো বেশি পড়িয়েছি। হ্যাঁ, আর তেমন একটা ক্লাস আমি নেই নাই, কারণ এই কিসের যেন এই মানি ব্যাংকিংয়ের, আবার মানি ব্যাংকিংয়ের কিছু কিছু বিষয় আছে এটা আমাদের সাথে রিলেটেড না, অ্যাকাউন্টিংয়ের সাথে রিলেটেড। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে বিষয়টা সহজ করে তোলার জন্য। আর আরেকটা বিষয় মনে রাখবে যে এগুলো অনেকটা কিন্তু তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের সাথে কিন্তু কি আছে? মিল আছে। আগামী ক্লাসে কিন্তু আমি ওই যে অর্থের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আজকেও তো যা আলোচনা করছি একটা প্রশ্ন আসতে পারে যে মানে মুদ্রার ঐতিহাসিক ভিত্তিগুলো কি করো, স্টেজগুলো আলোচনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।